জয়গুরু বন্ধুরা, আপনারা কি কষা রোগী দেখেছেন কখনো? কষা রোগী অর্থাৎ আমাশয়ের রোগী দেখেছেন বা দেখে কখনো বুঝতে পেরেছেন যে উনি আমাশয়ের রোগী বা কষার রোগী? বুঝতে পেরেছেন আপনারা? অবশ্য আপনারা তো বুঝতে পারবেন না, কেননা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই তো কষার রোগী, আমাশয়ের রোগী। কোনো সুস্থ মানুষ তো আর এই ভিডিওটা দেখতেছেন না। যদি সুস্থ মানুষ এই ভিডিওটা দেখতো তাহলে তারা বুঝে ফেলতো কষা রোগী বা আমাশয়ের রোগীর আলাদা কিছু লক্ষণ আছে বা আলাদা কিছু ধরন আছে, তারা বুঝতে পারতো। যেমন আমার মহল্লায় একজন চায়ের দোকানদার আছে বললে ভুল হবে, ছিল। তার মানে দোকানটা গত 1 মাস আগে বন্ধ হয়ে গেছে। ভালো চা বানাতো, প্রশংসনীয় চা, যে চা আমিও কয়েকদিন খেয়েছি। গাভীর দুধের চা বানাতো। প্রথম পর্যায়ে দোকানটা এত ভিড় লেগে থাকতো যা চিন্তাও করা যায় না, কিন্তু শুধুমাত্র তার আচরণের কারণে, মুখ কালো করে থাকার কারণে, কারো সাথে হাসি মুখে কথা না বলার কারণে, খিটখিটে মেজাজ হওয়ার কারণে দোকানটা শেষ হয়ে গেছে। এখন তার পাশে একটা দোকান আছে, সেই দোকানটা ভালো চলে। এক মুরব্বী দোকান দিয়েছে, সারাক্ষণ হাসি খুশি। তার কথা শোনার জন্যই লোকজন তার কাছে চা খাওয়ার জন্য যায়। আর ওই যে আগের যে ভদ্রলোক যে সুন্দর চা বানাতো, সেই দোকানটা বন্ধ হয়ে গেল শুধুমাত্র তার এই কষা রোগের কারণে, তার আমাশয়ের রোগের কারণে। এখন হয়তো অনেকেই বলবেন যে আপনি কি করে বুঝলেন যে উনি কষা রোগী ছিল, উনি আমাশয়ের রোগী ছিল? আরে বাবা, আমার মহল্লায় দোকান, তার সাথে তো আমার কথা হতো বলতে ভুল। আমি তার সাথে সে কথা বলতাম, কারণ সে তো কথা বলতো না, কথা বলতে পারতো না। ওই খিটখিটে মেজাজ, একটা কিছু জিজ্ঞেস করলে সে হুটহাট রেগে যেত। সে তো কথা বলতো না, আমি তাকে জিজ্ঞেস করতাম। আমি জেনে নিয়েছিলাম যে হ্যাঁ, তার পেটের ভয়াবহ রকমের সমস্যা আছে, যার জন্য সে হাজার হাজার টাকা খরচ করতেছে এই পেটের সমস্যা সমাধানের জন্য। মাগার সমাধান হয়নি, কিন্তু এক ভয়াবহ মানসিক রোগী। সমাধান তো হওয়ার কথা না, সমাধান হওয়ার কথা ছিল না, কিন্তু এটা তো তাকে বলা যাবে না। বললেই তো সে ভাববে যে আমাকে পাগল ছাগল বলতেছে, এটা বলাও যাবে না। এখন যারা এই যে আজকের ভিডিওটা দেখতেছেন, তারা হয়তো এতক্ষণ আমার কথা শুনে বিগড়ে গেছেন, রেগে মেগে অস্থির। ওই যে খিটখিটে মেজাজ, সত্য কথা গায়ে লাগে, সেই জন্য রেগে আছেন। রাখবেন না, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। দেখি আজকে সমাধানের কিছু একটা করা যায় কি না। অর্থাৎ যারা কষা পায়খানায় ভুগতেছে, যাদের 3-4 দিন পর পর পায়খানা হয়, পায়খানা শক্ত হয়, পেট ভুটভাট করে, পেটে চিনচিন করে ব্যথা করে, পেট ফুলে ফেপে থাকে, আজকে তাদের জন্য একটা কিছু আছে। হ্যাঁ, ওষুধের কথা বলবো, কিন্তু তার আগে যে কথাগুলো শুনতে হবে, রাগলে চলবে না। এই যে খোঁচা দিয়ে যে কথাগুলো বলতেছে, এগুলো সহ্য করতে হবে আর বুঝতে হবে যে উনি আসলে কথাগুলো ঠিক বলতেছে কিনা, বুঝতে হবে। তাহলেই শুধুমাত্র আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। অর্থাৎ যে ওষুধের কথাটা বলবো সেটা কাজে লাগবে যদি কথা শোনেন। মুরব্বীরা অনেক সময় দেখবেন একটা কথা বলে, যারা মুখ কালো করে থাকে, গোমরা করে থাকে, তাদেরকে দেখলেই বলে ওই যে কষা রোগী আসছে, বা ওই যে আমাশার রোগী আসছে। ওই দেখো কারোর সাথে কথাবার্তা বলতেছে না, মুখ গোমরা করে আছে, আমাশয়ের রোগী। এটা মুরব্বীরা বলে, এটা সচরাচর আমরাও বলি, বা অনেকেই কথাটা বলে থাকে। তাহলে কি কথাটা মিথ্যে? কষা রোগী বা আমাশার রোগী, এদেরকে কি আলাদাভাবে দেখলে বোঝা যায় না? হ্যাঁ, এদেরকে আলাদাভাবে দেখলেই বোঝা যায়। অর্থাৎ এই যে আমাশার রোগী বা কষা রোগীদের দেখলেই যে বোঝা যায়, এটা কি মিথ্যে কথা? আন্দাজেই কি একজন ঢিল মারে তাদের উপরে? না, আসলেই তারা কষা রোগী, তারা আমাশয়ের রোগী। এটা মিথ্যে কথা না। একটু আগে যে কথাগুলো বললাম আপনারা খেয়াল করেননি? অর্থাৎ একজন কষা রোগী বা একজন আমাশয় রোগীর কিছু লক্ষণ বলে দেই। খিটখিটে মেজাজ, সারাক্ষণ রেগে থাকে, আর এদের বেশিরভাগই দেখবেন চান্দিতে চুল নাই, চুল পড়ে গেছে। ওই যে অতিরিক্ত বুদ্ধির কারণে চুল পড়ে গেছে। বুদ্ধি মানে এত বুদ্ধি,
এত জ্ঞান, এদের জ্ঞান মাথা থেকে নিচের দিকে সোয়াই সোয়াই পড়ে, এত জ্ঞানী এরা। ওরে বাবারে, একটা কিছু বলতে যাবেন আপনাকে তিনটা শুনিয়ে দেবে। এরা বলবে সবই আমরা বুঝি, আপনার কথা কিছুতেই এরা শুনবে না, যতই বলেন কাজ হবে না। এরা একটু টেরা টাইপের হয়, একটু ঘাড় টেরা টাইপের হয়, যেটা করবে তো করবেই, আপনি বলে কয়ে তাকে ফিরাইতে পারবেন না সেই কাজ থেকে, সে সেটা করবেই। একই প্লেট বারবার ধুইতেছে, আপনি দেখতেছেন, তাকে বলতে যাবেন, সে রেগে যাবে। গোসল করতে গিয়ে গোসল করার শেষ হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা গোসল করতেই আছে। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে, মাগার বাথরুম থেকে বের হচ্ছে না। বাথরুমে বসে বসে কি করতেছে? আমরা কি করি? আমরা বসে বসে চিন্তা করি, একটু পরে আমার কোন কাজ আছে, আজকে কয়টা কাউন্সেলিং আছে, কোন কোন বিষয় নিয়ে আজকে আমি রোগীদের কাউন্সেলিং করাবো, আমি এরকম চিন্তাগুলো করি। আর এই যে কষা রোগী বা আমাশয় রোগী যারা আছে, এরা বসে বসে চিন্তা করে, পায়খানা আজকে কয়বার হলো, পায়খানাটা ঘন হলো না পাতলা হলো, আবার নিচু হয়ে দেখে, পায়খানাটা দেখে, দেখে ভাবে যে আজকে একটু ঘন হয়ে গেল না, একটু পাতলা হলো কি না, আবার শক্ত হয়ে গেল, পায়খানা তো কম আসলো কেন। গবেষণার শেষ নেই, মানে পায়খানা নিয়ে বাথরুমে বসে বসে গবেষণা করতেছে। এত বড় বিজ্ঞানী এরা, অন্য কোনো কাজ নেই তো, অন্য কোনো কাজ থাকবে কোথা থেকে? মাথার মধ্যে তো চিন্তা, ওই দেহ নিয়ে চিন্তা, পেট নিয়ে চিন্তা, পায়খানা নিয়ে চিন্তা, শরীরে কোথাও ব্যথা হলো কিনা সেটা নিয়ে চিন্তা, সারাক্ষণ সারাক্ষণ দেহ নিয়ে চিন্তার শেষ নেই। সে অন্য চিন্তা করবে কোথা থেকে? আর সবচেয়ে বড় কথা, এদের তো কোনো কাজও নেই, এরা কোনো কাজ টাজ করে না। কিন্তু এদেরকে কাজের কথা বললেই এদের বড় ধরনের সমস্যা, এরা কাজ করবে না। কাজ করলে তো ভালো হয়েই যেত, যদি পরিশ্রম করতো, যদি কাজ করতো, তাহলে তো ভালো হয়েই যেত, তাহলে তো কোনো সমস্যাই ছিল না। মেইন কথা হলো এরা তো কোনো কাজ করবে না, এরা অলস অপদার্থ, এদের দ্বারা কোনো কাজ হবে না, সঠিকভাবে হবে না, বা এরা যে কাজটা করতে যাবে সেটাও কিন্তু সঠিকভাবে হবে না। ওই যে মাথা গরম, তো কোনো কাজ হতে এরা সঠিকভাবে করতে পারে না, ধৈর্য নেই, সহনশীলতা নেই, নমনীয়তা নেই, কোনো কিছু নেই। আর বুদ্ধি শুদ্ধি কিন্তু এদের একেবারে কম, এদের কিন্তু বুদ্ধি থাকে না। এরা কিন্তু রাত 1টার সময় বা 2টার সময় একজনকে কল করে বসে থাকে, একজনকে কল করে বিরক্ত করতে পারে। কেননা কারণ এরাও তো সারা রাত ঘুমায় না, সারা রাত ঘুমালে তো সে সুস্থই হয়ে যেত, এরা তো ঘুমায় না সারা রাত, এদের তো ঘুম হয় না, এরা যে কোনো সময় একটা কিছু করে ফেলতে পারে। একটা চিন্তা মাথার মধ্যে ঢুকলে আর সেই চিন্তাটা এদের মাথা থেকে বের হয় না, ওই চিন্তাটা সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকে। এরা প্রত্যেকটা জিনিসে সন্দেহ করে, খাবার খাইতে গিয়ে সন্দেহ, বাথরুমে গিয়ে সন্দেহ, গোসল করতে গিয়ে সন্দেহ, কারো পাশে বসবে না, সেখানে ময়লা আছে কিনা সেটা দেখবে, কারো সাথে মিশবে না, একা একা থাকবে। লক্ষণের শেষ নেই, আর কিছু বলতে যাব না, কারণ আপনারা এমনিতেই রেগে যাচ্ছেন, আপনারা রোগী তো, কষা রোগী, আমাশয় রোগী তো, এমনিতেই রেগে যাচ্ছেন, আর কিছু বলবো না। শুধু যে লক্ষণগুলোর কথা বললাম ভালো করে মিলিয়ে দেখুন মিয়া সাহেব, এই লক্ষণগুলো আপনার আছে কিনা বা আপনাদের আছে কিনা ভালো করে মিলিয়ে দেখুন। যারা কষা রোগী, যারা আমাশয় রোগী, ভালো করে মিলিয়ে দেখুন এই লক্ষণগুলো আপনাদের আছে কিনা। আছে, কিন্তু ওই যে একটু টেরা টাইপের, স্বীকার তো করবেন না যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো আছে। স্বীকার করলে সমস্যা, স্বীকার তো করা যাবে না। এখন হয়তো অনেকেই বলবেন, যারা কষা রোগী, যারা আমাশয় রোগী, যারা আইবিএসের রোগী, যাদের পেটের সমস্যা আছে, তাদের এই সমস্যাগুলো থাকার কারণেই তো তাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে, মুখ কালো করে বসে থাকে, কোনো কিছু ভালো লাগে না, কাজে কর্মে মনোযোগ নেই। তারা হয়তো বলবেন, আসলে কি কথাটা সত্যি? পেটের সমস্যার কারণে কি এগুলো হয়েছে? এই যে আপনি সন্দেহবাতিক রোগে আক্রান্ত, সব কিছুতে সন্দেহ করেন, এগুলো কি পেটের সমস্যার কারণে হয়েছে, নাকি এগুলো হওয়ার কারণে পেটের সমস্যা হয়েছে, এগুলো থাকার কারণে পেটের সমস্যা হয়েছে? ভালো করে চিন্তা করে দেখেন। যারা পেটের সমস্যায় ভুগতেছেন তাদের আগে থেকে এই সমস্যাগুলো ছিল, অর্থাৎ সন্দেহবাতিক রোগ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, এই সমস্যাগুলো, অর্থাৎ এই মানসিক সমস্যাগুলো তাদের আগে থেকেই ছিল। এই সমস্যাগুলো থাকার কারণেই
তাদের পেটের সমস্যা হয়েছে। বিষয়টা এরকমভাবে বুঝতে হবে, অর্থাৎ আপনি আগেই ছিলেন একজন মানসিক রোগী, মানসিক রোগ থেকে আপনার পেটের সমস্যা হয়েছে, এমনি এমনি হয়নি। পেটের সমস্যা হওয়ার কারণে মানসিক রোগ হয়নি, মানসিক রোগের কারণে পেটের সমস্যা হয়েছে। আমাদের পেটের যে সমস্যাগুলো হয় তার জন্য ৭৫% দায়ী হলো মানসিক সমস্যা। তার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো ওসিডি প্রবলেম, অর্থাৎ যেটাকে সূচিবায়ু রোগ বলা হয়, সন্দেহবাতিক রোগ বলা হয়। যারা পেটের রোগী তাদের এই সমস্যা তো থাকবেই, 100% থাকবে, এই সমস্যা থাকবেই। এখন কথা হলো, তাহলে কি ওষুধ খেলে সমাধান হবে? এই যে আজকেও তো একটা রেমেডি বা একটা টোটকা শেয়ার করব, খুবই সহজ একটি টোটকা, খেলে কি সমাধান হয়ে যাবে? 4-5 দিন, 10 দিন বা সর্বোচ্চ 15 দিন ভালো থাকবেন, তারপরও তো আবার সেই একই সমস্যা হবে। কারণ ওই যে আপনি তো মানসিক রোগী, আপনি তো সন্দেহ দূর করতে পারতেছেন না, সেই জন্য তো এই সমস্যা আবারও হবে, পেটের সমস্যা আবারও হবে, হতেই থাকবে। এখন হয়তো অনেকেই বলবেন, এই সন্দেহ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, এগুলো থেকে কিভাবে পেটের সমস্যা হয় একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। যারা এই রকম রোগী, অর্থাৎ যারা মানসিক রোগী, যাদের সন্দেহবাতিক রোগ আছে, সূচিবায়ু রোগ আছে, যারা দুশ্চিন্তায় আক্রান্ত, তাদের দেহ থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, যে টক্সিন হরমোনটাকে বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোনের কারণে প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বেড়ে যায়। এই অ্যাসিডিটি গ্যাস্ট্রিক কয়েকদিন চলতে থাকার পরেই পেটের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায়, বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, পেট ফাঁপা, পেট ফোলা, আরও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যায়, অর্থাৎ তারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। তাহলে সমাধান আগে কোনটা করতে হবে? সমাধান করতে হবে ওই মানসিক রোগের। আপনাকে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ থেকে বের করে নিয়ে আসতে হবে। সেটা কি ওষুধ দিলে হবে? একটা ট্যাবলেট যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় যে ভাই আপনি এই ট্যাবলেটটা খান, পায়খানায় বসে বসে আর গবেষণা করবেন না, বাথরুমে বসে বসে গবেষণা করবেন না, একই চিন্তা বারবার করবেন না, কোনো কিছুতে সন্দেহ করবেন না, পারবেন আপনি? ওষুধের সেই ক্ষমতা আছে? না, ওষুধের সেই ক্ষমতা নেই। আপনাকে বুঝতে হবে সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। মনের রোগের কোনো ওষুধ হয় না। তাহলে মনের রোগের জন্য করতে হবে কি? এই যে আমাদের পাশে যে লেখাগুলো আছে এগুলো কি আপনারা ফলো করেন না? পেটের সমস্যা সমাধান করতে হলে আগে যে এই সমস্যাগুলো সমাধান করতে হবে এগুলো কি আপনারা বোঝেন না? সেগুলো কিসের মাধ্যমে? নিচে আবার লেখা দেখেন না আপনারা, কাউন্সেলিংয়ের মাধ্যমে, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে। কথার মাধ্যমে আপনি ভুল পথে আছেন, ভুলের মধ্যে আছেন, আপনাকে বুঝিয়ে সুঝিয়ে সঠিক পথে নিয়ে আসতে হবে, এটাকেই কাউন্সেলিং বলে। এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আপনি পেটের সমস্যার সমাধান কখনোই করতে পারবেন না। আপনি যতই ওষুধ খান আর যা কিছুই খান, কাজ হবে না। মানসিক সমস্যার সমাধান না হলে পরে পেটের সমস্যার সমাধান হবে না। এবার আসুন সেই সহজ টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই। সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো পাথরকুচি পাতার রস 1 টেবিল চামচ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ আদার রস। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ টক দই। কিভাবে তৈরি করে সেবন করবেন? একটা ছোট কাপ বা একটা ছোট পাত্রের মধ্যে এই যে উপকরণগুলোর কথা বললাম এগুলো সব একসাথে মিক্সড করবেন। তারপরে সকালে খালি পেটে, যেটাকে বাসি মুখ বলে, সেই বাসি মুখে সেবন করবেন। 10 থেকে 15টা দিন আপনারা সেবন করে যান, দেখুন সমস্যার সমাধান হয় কিনা, তবে ক্ষণিকের জন্য।